সরকারের আশ্বাসে ডিম মুরগির উৎপাদন বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার। এদিকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিপক্ষে বিএনপি। জানাবো চুক্তির চক্করে প্রশাসন আর চুক্তি চান না পদোন্নতি প্রত্যাশীরা। এবং সর্বশেষ জানাবো সংস্কার কমিশনের প্রত্যাশা, সব নারীকে মানুষ হিসেবে চিনবে, জানবে ও সম্মান করবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারের আশ্বাসে ডিম মুরগির উৎপাদন বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার। ডিম ও মুরগির বাজারে দীর্ঘদিনের অস্থিরতা এবং প্রান্তিক খামারিদের আর্থিক ক্ষতির প্রেক্ষাপটে আগামী 1 মে থেকে ঢাকা দেশব্যাপী পোল্ট্রি খামারিদের উৎপাদন বন্ধের কর্মসূচি স্থগিত করা হয়েছে। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সমস্যা সমাধানে সুনির্দিষ্ট আশ্বাস এবং আন্তরিক আগ্রহের প্রকাশ পাওয়ায় খামারিরা আপাতত কঠোর অবস্থানে যাচ্ছেন না। গতকাল প্রাণী সম্পদ অধিদপ্তরের অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে প্রান্তিক খামারিদের উত্থাপিত 10 দফা দাবির প্রতি সরকার সহানুভূতিশীল মনোভাব দেখিয়েছেন। অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা বেশ কিছু যৌক্তিক দাবি মেনে নেওয়ার পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় গভীরভাবে পর্যালোচনা করে সমাধানের পথ খোঁজার প্রতিশ্রুতি দিয়েছেন। উৎপাদন বন্ধের সিদ্ধান্ত স্থগিত করার কারণ ব্যাখ্যা করে সুমন হাওলাদার আরও বলেন, সরকারের ইতিবাচক মনোভাব এবং সমস্যা সমাধানের সুস্পষ্ট প্রতিশ্রুতির প্রতি সম্মান জানিয়েই আমরা উৎপাদন বন্ধের কর্মসূচি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেগুলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখবো এবং যদি খামারিদের স্বার্থ বিঘ্নিত হয় তাহলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করতে আমরা দ্বিধা করব না। তিনি বলেন, সরকারের এই গঠনমূলক সাড়া আমাদের মধ্যে নতুন করে আশার আলো সঞ্চার করেছে, যার ফলস্বরূপ সবার সঙ্গে আলোচনা করে উৎপাদন বন্ধের পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিপক্ষে বিএনপি। সংবিধান সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় অসন্তুষ্ট নয় বিএনপি, বরং রাষ্ট্র ও জনগণের কল্যাণে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ও শক্তিশালী কাঠামো দাঁড় করানোর জন্য তারা সর্বাত্মক সহযোগিতা করছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং একটি স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা গেলে গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে এবং রাষ্ট্র একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে, যা ধীরে ধীরে গণতন্ত্রকে কার্যকর করে তুলবে। পঞ্চদশ সংশোধনী বাতিলের সিদ্ধান্তকে উচ্চ আদালত অসাংবিধানিক ঘোষণার বিষয়টি উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা কোন ক্যাটাগরি থেকে কিভাবে আসবেন সেই পদ্ধতিগত বিষয়ে কমিশনের প্রস্তাবের সঙ্গে তারা পুরোপুরি একমত হতে পারেননি। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিধান অনুযায়ী বিচার বিভাগ থেকে যেমন প্রধান বিচারপতি বা আপিল বিভাগের কথা উল্লেখ ছিল, এক্ষেত্রে বিকল্প কোনো পদ্ধতি ভাবা যায় কিনা সে বিষয়ে কমিশনও পরে প্রস্তাব দেবে এবং বিএনপিও একটি প্রস্তাব পেশ করবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনলে দ্বন্দ্ব তৈরি হবে কিনা এমন প্রশ্নে সালাউদ্দিন আহমেদ বলেন, ওয়েস্টমিনিস্টার পদ্ধতি সরকারের রাষ্ট্রপতি হচ্ছেন নামমাত্র রাষ্ট্রপ্রধান, তার কাছে কি কি ক্ষমতা থাকলে ক্ষমতার ভারসাম্য আসবে তা চিন্তা করতে হবে। জনগণের কাছে জবাবদিহি হচ্ছে সংসদ ও প্রধানমন্ত্রী, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীকে সব বিষয়ে অতিরিক্ত সীমাবদ্ধতা দেওয়া হলে রাষ্ট্র পরিচালনায় অসুবিধা হতে পারে। চুক্তির চক্করে প্রশাসন আর চুক্তি চান না পদোন্নতি প্রত্যাশীরা। আওয়ামী লীগ আমলে প্রশাসনের শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদগুলোর দলকানা কর্মকর্তাদের বারবার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে তৎকালীন সরকার। এসব নিয়োগে কর্মকর্তারা যোগ্যতা কিংবা দক্ষতার চেয়ে দলীয় আনুগত্য এবং দুর্নীতি অনিয়মের পারদর্শিতাকেই নেওয়া হয়েছে বিবেচনায়। অনৈতিক লেনদেনের মাধ্যমে চুক্তিভিত্তিক নিয়োগ বাগিয়ে নেওয়ায় নজিরও রয়েছে আওয়ামী লীগ আমলে। বহু আলোচনা ও কেলেঙ্কারির পরও চুক্তিভিত্তিক নিয়োগের প্রবণতা থামেনি। এর ফলে দীর্ঘকাল ধরে বঞ্চনার শিকার হয়েছে দক্ষ, অভিজ্ঞ ও নিষ্ঠাবান কর্মকর্তারা। তাদের অপ্রাপ্তির হতাশায় প্রশাসনের প্রতিটি স্তরে সৃষ্টি হয়েছে ব্যাপক বৈষম্য। ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই বৈষম্য ঘুচবে বলে আশায় বুক বেঁধেছিলেন সবাই, কিন্তু দুঃখজনক হলেও সত্যি, সমাজের প্রতিটি স্তরে বৈষম্য নিরসনের অঙ্গীকার নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসা অন্তর্বর্তীকালীন সরকারও চুক্তির চক্র থেকে মুক্ত হতে পারেনি, বরং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নিয়ে প্রথমে অবসরে যাওয়া 22 কর্মকর্তাকে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। এ নিয়ে
শুরুতে আপত্তি তোলেন প্রশাসনের বর্তমান কর্মকর্তারা, কিন্তু তাদের আপত্তি ধোপে টেকেনি। দেশে তৎকালীন প্রেক্ষাপট বিবেচনায় এসব নিয়োগ জরুরি বলে যৌক্তিকতা দেখান সংশ্লিষ্টরা, কিন্তু চুক্তিভিত্তিক এই নিয়োগের ফলে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষোভ এখনো নিরসন হয়নি। প্রকাশ্য বিষয়টি নিয়ে মুখটা খুললেও চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সচিবদের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এমন পরিস্থিতিতে চুক্তি কমিয়ে চাকরিরত কর্মকর্তাদের মধ্য দিয়ে নিয়োগ দেওয়া জরুরি মনে করে জনপ্রশাসন বিশেষজ্ঞ সাবেক সচিব AKM আব্দুল আওয়াল মজুমদার। বিষয়টি নিয়ে সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিশেষ পরিস্থিতিতে চুক্তিভিত্তিক নিয়োগ প্রয়োজন ছিল, কিন্তু সরকারের বয়স এখন প্রায় 9 মাস। কর্মকর্তাদের মধ্যে কে যোগ্য কে অযোগ্য তা নিরূপণের জন্য এই সময় যথেষ্ট। এখন যোগ্যদের খুঁজে সচিব পদে দায়িত্ব দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 17 আগস্ট এক আদেশে সাবেক 5 অতিরিক্ত সচিবকে 2 বছরের জন্য সচিব পদে নিয়োগ দিয়ে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগের রেওয়াজ শুরু করে অন্তর্বর্তী সরকার। ওই আদেশে ডক্টর শেখ আব্দুর রশিদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে, মোহাম্মদ এহসানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে, ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনকে জননিরাপত্তা বিভাগে, ডক্টর নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগ এবং MA আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এই 5 কর্মকর্তা BCS প্রশাসন ক্যাডারের 1982 ব্যাচের কর্মকর্তা এবং কয়েক বছর আগে চাকরির মেয়াদ পূর্ণ করে যাবতীয় সুবিধা সহ তারা অবসরে গিয়েছিলেন। তবে অন্তর্বর্তী সরকারের চুক্তিভিত্তিক নিয়োগের দ্বারা এই 5 কর্মকর্তা আটকা থাকেনি। সর্বশেষ তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, প্রশাসনের শীর্ষ পদ মন্ত্রিপরিষদ সচিব থেকে শুরু করে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ 22টি মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক সচিব বসিয়েছে অন্তর্বর্তী সরকার। চুক্তিতে নিয়োগের ক্ষেত্রে বারবার বলা হচ্ছে, বিগত সরকারের আমলে এই কর্মকর্তারা বঞ্চিত ছিলেন। এই বক্তব্যের পক্ষে যারা, তারা বলছেন চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সচিবরা আওয়ামী লীগের সময়ও এই পদে আসার জন্য যোগ্য ছিলেন, কিন্তু রাজনৈতিক বিবেচনায় তখন কপাল পুড়েছে তাদের, তাই তাদের প্রশাসনে ডেকে এনে সচিব করা যৌক্তিক সিদ্ধান্ত। কিন্তু এমন দাবি নিয়ে দ্বিমত রয়েছে অনেকেরই। তারা বলেছেন, অতিরিক্ত সচিব হিসেবে কেউ অবসরে গেলে তাকে বঞ্চিত বলা যায় না। আবার একটি অংশের মতে, চুক্তিতে নিয়োগ দেওয়া কর্মকর্তারা বিগত সময়ে বঞ্চিত হয়েছেন তা নিয়ে সন্দেহ নেই, কিন্তু সাম্প্রতিক বাস্তবতাকে বিবেচনায় নিতে হবে। গত কয়েক বছর প্রশাসনের কার্যক্রম ডিজিটালাইজড করা হয়েছে, প্রশাসন অনেক আপডেট। চুক্তিতে নিয়োগ পাওয়া সচিবরা যেহেতু অনেক আগেই অবসরে গেছেন, তাই হালনাগাদ প্রশাসনের গতি প্রকৃতি তাদের পক্ষে চট করে বুঝে ওঠা সম্ভব হচ্ছে না। ফলে কার্যক্রম জটিলতা ও স্থবিরতার সৃষ্টি হচ্ছে। আবার অন্তর্বর্তী সরকারের অধীনে সীমিত সময়ের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া অনেক কর্মকর্তা অনেকটা গা বাঁচিয়ে দায়িত্ব পালন করেছেন বলে মনে করেন প্রশাসনের অনেক কর্মকর্তারা। তারা বলছেন, চুক্তিতে নিয়োগ পাওয়া সচিবরা তাদের দায়িত্বটিকে ধারণ করতে পারছেন না কিংবা করছেন না, কারণ তাদের কার্যক্রমে উদ্ভাবনী চিন্তা কিংবা উৎকর্ষ বৃদ্ধির কোনো চেষ্টা প্রতিফলিত হচ্ছে না। প্রশাসন নিয়ে বিশদভাবে চিন্তার সময়ও তাদের হাতে নেই। কয়েকজন কর্মকর্তা বলছেন, প্রশাসনের চালকের আসনে বসা সচিবরা প্রকৃতপক্ষে বিগত সময়ে বঞ্চিত ছিলেন না, সময়মতো পদোন্নতি পেয়েছিলেন। তবে হ্যাঁ, তাদের তখনকার সরকার চাইলে সচিব পদোন্নতি দিতে পারত, সেটি হয়তো রাজনৈতিক বিবেচনায় দেয়নি আওয়ামী প্রশাসন। তারা আরো বলেন, কর্মকর্তাদের সর্বোচ্চ পদোন্নতি অতিরিক্ত সচিবই ধরা হয়। সচিব পদটি অলিখিতভাবে রাজনৈতিক পদ। সরকার তার নিজ দলের অনুগত কর্মকর্তাদেরই সচিব বানায়, কিন্তু বর্তমান মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান আওয়ামী লীগের সময়ে অতিরিক্ত সচিব হিসেবে অবসরে গিয়েছিলেন, তাদের সচিব করা হয়নি। এটিকে পুরোপুরি বঞ্চিত বলা যাবে না। আর বর্তমান মুখ্য সচিব মোহাম্মদ সিরাজ উদ্দিন মিয়া যুগ্ম সচিব হিসেবে অবসরে যান। তার কর্মদক্ষতা নিয়ে কর্মকর্তাদের মধ্যে প্রশ্ন রয়েছে, তিনি মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালনের যোগ্যতা রাখেন কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ। সাবেক একজন সচিব বলেন, প্রধান উপদেষ্টা দেশপ্রেম ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন নেই। তিনি অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তবে তার প্রশাসনে চুক্তিভিত্তিক অনেক সচিব নিয়োগ পেয়েছে, যারা যুগ্ম সচিবের চেয়ে বড় পদে যাওয়ার যোগ্যতা রাখেন না। জনপ্রশাসন বিশেষজ্ঞ AKM আব্দুল আওয়াল মজুমদার বলেন, এই সরকার যে পরিস্থিতিতে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, তাতে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ না দেওয়ার উপায় ছিল না। মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ গত 17 আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চুক্তিভিত্তিক নিয়োগ পান। পরে 8 অক্টোবর তাকে 2 বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব করা হয়। তার ছেড়ে আসা পদে সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান সিদ্দিক জোবায়ের। 2 অক্টোবর প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে নিয়োগ পান 2015 সালে যুগ্ম সচিব হিসেবে অবসরে যাওয়া মোহাম্মদ সিরাজ উদ্দিন মিয়া। একই বছরে অবসরে যাওয়া অতিরিক্ত সচিব ডক্টর মোখলেসুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হন। 27 অক্টোবর বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য পদে সিনিয়র সচিব পদমর্যাদায় 2 বছরের জন্য নিয়োগ পান ডক্টর মোহাম্মদ নিয়ামতুল্লাহ ভুইয়া।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ASM সালেহ আহমেদ। 22 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্ব পাওয়ার আগে 17 আগস্ট চুক্তিতে রাষ্ট্রপতির কার্যালয়ে জনবিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান ডক্টর নাসিমুল গনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।